নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গৌড় মল্লার। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক গৌড় মল্লার প্রথম পর্ব। বাংলাদেশের বহু প্রাচীন মানচিত্রে দেখা যায় সেকালে ময়ূরাক্ষী নদীর একটি সখী নদী ছিল। জঙ্গলের পর্বত সানু হইতে নিঃসৃত হইয়া নদীটি কর্ণ সুবর্ণনগরের নিকট ময়ূরাক্ষীর সহিত মিলিত হইয়াছিল। তারপর দুই সখী একসঙ্গে কিছু দূর দক্ষিণে গিয়া ভাগীরথী স্রোতে আত্মসমর্পণ করিয়াছিল। দ্বিতীয় নদীটি এখন আর নাই, হয়তো মজিয়া শুকিয়া গিয়াছে, হয়তো অন্য নামে অন্য খাতে বইতেছে। তাহার পুরাতন নামও মানুষের স্মৃতি হইতে মুছিয়া গিয়াছে। কিন্তু আজ হইতে অনুমান ত্রয়োদশ শতাব্দী পূর্বে এই নদীর নাম ছিল ময়ূরী, চলিত কথায় মৌরী নদী। গৌড়বঙ্গের মহা সমৃদ্ধ রাজধানী কর্ণসুবর্ণ অবস্থিত ছিল ময়ূরাক্ষী, মৌরী ও ভাগীরথীর সঙ্গম স্থলে। মৌরী নদী ময়ূরাক্ষী অপেক্ষা ক্ষীণা। বর্ষায় তাহার জল দুকুল ছাপাইয়া যায়, কিন্তু বর্ষাপগমে আবার জলধারা শীর্ণ ও স্বচ্ছ হইয়া খাতের স্রোতের ক্রিয়া ফিরিয়া আসে। তখন আর তাহার বুকে বড় নৌকা চলে না। তাহার তীর রেখার পাশে পাশে মানুষের পদচিহ্ন মসৃণ পথ জাগিয়া ওঠে। এই পদাঙ্ক চিহ্নিত রেখা ধরিয়া উদ্যান পথে গমন করিলে মৌরীর তীরে ছোট্ট ছোট্ট গ্রাম দেখা যায়। রাজধানী হইতে যত দূরে যাওয়া যায় গ্রামের সংখ্যা ততই বিরল হইয়া আসে। অবশেষে কর্ণসুবর্ণ হইতে অনুমান 20 ক্রোশ উত্তর পশ্চিমে একটি গ্রামে আসিয়া পথ শেষ হয়। ইহাই শেষ গ্রাম। ইহার পর আর গ্রাম নাই। গ্রামটি আভিরপল্লী, নাম বেতস গ্রাম। ত্রয়োদশ শতাব্দী পূর্বেকার গৌড় দেশের এক প্রান্তে মৌরী নদীর তীরে এই ক্ষুদ্র গ্রামের কয়েকটি নরনারীকে লইয়া এই কাহিনী। আভিরপল্লীর বেতসগ্রাম নামটি সার্থক। নদী ও গ্রামের ব্যবধান স্থলটুকু ঘন বেতস বনে পূর্ণ। নদীর পূর্ব তীরে উচ্চ বাস্তুভূমির ওপর গ্রাম প্রতিষ্ঠিত। গ্রাম হইতে বেতস বনের ভিতর দিয়া নদীতে যাইতে হয়। নদীর সরসতায় পুষ্ট বেতসলতাগুলি পরস্পর জড়াজড়ি করিয়া ঊর্ধ্বে বিতাস রচনা করিয়াছে, যেন এক একটি নিভৃত কুটির কক্ষ। মধ্যাহ্নেও এই কুঞ্চ কুটিরগুলির অভ্যন্তরে সূর্যের তাপ প্রবেশ করে না। ভূমিতলে স্থলিত পত্রের কোমল আস্তরণ সুখসজ্জা রচনা করে। এই বঞ্জল কুঞ্জগুলি গ্রামের বিরাম নিকেতন। এখানে বালক বালিকারা লুকোচুরি খেলা করে, ক্লান্ত কিষাণ দ্বিপ্রহরে নিদ্রা সুখ উপভোগ করে। কিশোরী সখীরা গলা ধরাধরি করিয়া মনের কথা বিনিময় করিতে যায়। কদাচিৎ কন্দর্প পীড়িত যুবক যুবতী গোপনে সংকেত কুঞ্জে অভিসার যাত্রা করে। প্রকৃতির কোলে সহজ মধুর মন্থর জীবনযাত্রা। জটিলতা নাই, আড়ম্বর নাই, উদ্বেগ নাই। মহাকাল এখানে অতি মৃদু ছন্দে পদপাত করেন। গ্রামের পশ্চিম দিকে যেমন বঞ্জুল বন ও মৌরী নদী, দক্ষিণ দিকে তেমনি ইক্ষু এবং ধানের ক্ষেত। ধান্য, ইক্ষু, গোধন এই তিনটি গ্রামের প্রধান সম্পদ। ধান্য হইতে যে চাউল হয় তাহা গ্রামেই থাকে।
বাঙালি চিরদিন অন্নভোজী জীব। ভাত তাহার অন্ন, মাছ তাহার পানীয়। বাঙালি প্রথম ভারতে ভাত হইতে তীব্র পানীয় প্রস্তুত করতে শিখিয়াছিল। তারপর গোধন হইতে আসে ঘৃত নবনী, আর ইক্ষু হইতে গুড়। এই গুড়ই দেশের প্রাণবস্তু। গুড় হইতেই দেশের নাম গৌড়। আভিরগণ ঘৃত নবনী ও গুড় ভারে বহন করিয়া মৌরির তীরপথ ধরিয়া ভিন্ন গ্রামে যায়, কখনো বা কর্ণ সুবর্ণ পর্যন্ত উপস্থিত হয়। নগরে কড়ি কার্ষপণ দ্রম্ভের বিনিময়ে পণ্য বিক্রয় করিয়া গ্রামে ফিরিয়া আসে। কেহ বধূর জন্য রূপার কর্ণফুল আনে, কেহ বা শিশুর জন্য রঙিন ক্রিয়াপুত্তলি লইয়া আসে। এইভাবে বহির্জগতের সহিত সূক্ষ্ম যোগসূত্র রাখিয়া বেতাস গ্রামের নির্বিঘ্ন জীবনযাত্রা চলিতে থাকে। গ্রামের উত্তরে বাথান, সম্মিলিত ধেনুপালের আশ্রয়। ইহার পর কিছু দূর হইতে জঙ্গল আরম্ভ হইয়াছে। অধিকাংশই পলাশ, অন্যান্য বৃক্ষও আছে। নিবিড় তরু শ্রেণী বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়া জঙ্গলের পার্বত্য উষরতায় লীন হইয়া গিয়াছে। অত দূরে গ্রামের কেউ যায় না। মেয়েরা পলাশ বনে যায় লাক্ষা কীটের সন্ধানে। লাক্ষা কীট হইতে আলতা হয়। লাক্ষা রসে চরণ রঞ্জিত করিয়া সন্ধ্যাকালে গোপকন্যারা বাথানে গো দহন করে। তারপর কলসি কক্ষে ঘরে ফিরিয়া আসে। গ্রামের পূর্ব দিকে যত দূর দৃষ্টি যায় সমতল প্রান্তর, মাঠের পর মাঠ, তৃণাসিন্ত শ্যামল চরণভূমি। এখানে প্রভাত হইতে সন্ধ্যা পর্যন্ত সস্পাহরণ নিরীহত গোধন বিচরণ করে। বেনুক হস্ত রাখাল বালক খেলা করে। এই ত্রিপান্তর মাঠের পূর্বতম সীমায় উদ্বেল তরঙ্গময়ী ভাগীরথী উত্তর হইতে দক্ষিণে প্রবাহিত। তখন ইহাই ছিল জাহ্নবীর মূলধারা। পদ্মা ছিল সংকীর্ণ উপশাখা মাত্র। এই পথে উত্তর ভারতের বাণিজ্য সমুদ্রে যাইত। চম্পা, মুদগিরি, পাটলিপুত্র, এমনকি বারাণসী হইতে পর্ণভার মন্থর বাণিজ্য তরী শুভ্র পাল তুলিয়া জাহ্নবীর স্রোতে দুলিতে দুলিতে ভাসিয়া যাইত। বাংলার নৌবাহিনী বন্দরে বন্দরে পাহারা দিত, শুল্ক আদায় করিত। স্থলপথেও উত্তর ভারতের সহিত বাংলার যোগাযোগ ছিল। গঙ্গার পশ্চিম তীরের সমান্তরালে আচ্ছাদিত রাজপথ তাম্রলিপ্ত হইতে আরম্ভ করিয়া কর্ণসুবর্ণের পাশ দিয়া উত্তরে চলিয়া গিয়াছিল। উদুম্বরী পার হইয়া কজঙ্গলের গিরিব্রুহ ভেদপূর্বক অযোধ্যা পর্যন্ত গিয়াছিল। এই পথে স্বার্থবহ অন্তর্বণিকেরা যাতায়াত করিত। তীর্থযাত্রীরা পদব্রজে পূর্ণ আরোহণে বাহির হইত। ক্বচিৎ চীনদেশ হইতে আগত পরিব্রাজক বুদ্ধের স্মৃতিপুত লীলাস্থলগুলি দেখিয়া বেড়াইতেন। কিন্তু মৌরি তীরের ক্ষুদ্র ঘোষপল্লী হইতে এই নাগরিক বৈভব প্রবাহ বহু দূরে। একদিন হেমন্তের পূর্বাহ্নে বিতসগ্রামের ইক্ষু পর্ব আরম্ভ হইয়াছিল। আকাশে সোনালী রৌদ্র, বাতাসে মধুর করষ্ণতা। শালিধান্য ইতিপূর্বে ক্ষেত হইতে মরাইয়া উঠিয়াছে। আজ প্রথম আখ মরাই আরম্ভ। গ্রামের মধ্যস্থলে একটি প্রশস্ত মাঠ। এই মাঠটিকে গ্রামের যৌথ কুঠির প্রাঙ্গণ বলা চলে। খড় ছাওয়া মাটির কুঠিরগুলি তাহাকে চারিদিক হইতে ঘিরিয়া আছে। এই মাঠের কেন্দ্রস্থলে আজ ইক্ষুযন্ত্র বসিয়াছে। ইক্ষুযন্ত্রের দেবতা পণ্ডাসুর পূজা পাইয়াছেন। তারপর গ্রামের ছেলে বুড়ো স্ত্রী পুরুষ আনন্দে মাতিয়াছে। কৃষাণগণ
ক্ষেত্র হইতে আঁটি আঁটি ইক্ষুদণ্ড আনিয়া পূর্বেই স্তূপাকৃতি করিয়া রাখিয়াছিলেন। সেই ইক্ষু এখন নিষ্পেষিত হইয়া তরল রসের আকারে বাহির হইয়া আসিয়াছে। রমণীরা কলিশিতে রস ধরিতেছে, আর সকলে কাড়াকাড়ি করিয়া পান করিতেছে। মাটির ভাণ্ডিকায় নারিকেল ও বিল্ব ফলের খোলায় স্নিগ্ধ সফেন রস লইয়া সকলে পরস্পরকে দিতেছে, নিজেরাও গলধকরণ করিতেছে। আজকের রস হইতে গুড় হইবে না, সকলে কেবল রস পান করিয়া আনন্দ করিবে। যুবতীরা নাচিবে, প্রৌঢ়রা অশ্লীল গান গাইবে, পুরুষেরা ঢোল ডুবকি বেণু বাজাইয়া যথেচ্ছা মাতামাতি করিবে। আজ কাহারও ঘরে হাঁড়ি চড়ে নাই। আগামী কাল্য হইতে রীতিমতো গুড় প্রস্তুতের কাজ আরম্ভ হইবে। ইক্ষু যন্ত্রের চারিপাশে সারি সারি আখা জ্বলিবে। আখার ওপর অগভীর বৃহৎ কটাহে মেহেরা রস পাক করিবে। রস গাঢ় হইয়া শেষে সোনার বর্ণ ধারণ করিবে। ইহাই বাংলাদেশের খাঁটি সোনা। বাংলার গ্রামে গ্রামে এই সোনা উৎপন্ন হইয়া অর্ধেক পৃথিবীতে ছড়াইয়া পড়ে এবং ধাতব স্বর্ণ হইয়া ফিরিয়া আসে। বেতসগ্রামের অধিবাসী শতাধিক পরিবারের মধ্যে অধিকাংশই গোপ জাতি, কিন্তু কর্মকার, কুম্ভকার, তন্তুবায় প্রভৃতি অন্য জাতিও আছে। সকলেই ভূমিজীবী, অবসরকালে জাতি ধর্ম পালন করে। গ্রামে জাতিভেদ বেশি প্রখর নয়, সকলে একত্র পানাহার করে। তবে বিবাহের সময় জাতি দেখিতে হয়, তাহাতেও খুব বেশি কড়াকড়ি নাই। কদাচিৎ অসবর্ণ সংযোগ ঘটিয়া গেলে গ্রামপতিরা ঈষৎ ভ্রুকুটি করিয়া বা দু চারটি পণদণ্ড লইয়া ক্ষান্ত হন। কঠিন শাস্তির বিধান নাই। এইরূপ শৈথিল্যের কারণ, যে সময়ের কথা সে সময়ের জাতের বন্ধন বাঙালির সর্বাঙ্গে এমন নাক পাশে হইয়া বসে নাই। বিশেষত এই প্রান্তিক পল্লীতে উচ্চ বর্ণের কেহ বাস করে না। যাহারা বাস করে তাহাদের শ্যামল দেহে আর্য রক্তের সংস্রব যেমন অতি অল্প, তাহাদের মনের আর্যনীতির প্রভাবও তেমনি শিথিলমূল। বৈদিক সংস্কার এখনো তাহাদের প্রাণে শিকড় গড়িয়া পাইতে পারে নাই। গ্রামের বাহিরে অশ্বত্থমূলে যে দেবস্থান আছে, সেখানে দুইটি দেবতার প্রস্তর মূর্তি পাশাপাশি দণ্ডায়মান রখিয়াছে দেখা যায়। একটি চক্রস্বামী বিষ্ণুর বিগ্রহ, অন্যটি শাক্যমুনি বুদ্ধের মূর্তি। গ্রামবাসীরা তিল তুলসী দিয়া চক্রস্বামীর অর্চনা করে, দুগ্ধ তণ্ডুল দিয়া শাক্যমুনির সন্তোষ বিধান করে। কাহারও প্রতি পক্ষপাত নাই। এই দেবস্থানের যিনি স্বয়ংবৃত্ত পূজারী, তাহার নাম চাতক ঠাকুর। তিনি ব্রাহ্মণ কি বৌদ্ধ তাহা কেহ জানে না। তাহার বয়স ও জাতি দুই রহস্যের কুজ্ঝটিকায় আচ্ছন্ন। কিন্তু চাতক ঠাকুরের কথা পরে হইবে। আজকের উৎসব হইতে ইতর প্রাণীরাও বাদ পড়ে নাই। গ্রামস্থ ছাগলের পাল ইক্ষুদণ্ডের সবুজ পাতাগুলি চিবাইতেছে। আকাশে অসংখ্য কাক ও শালিক পাখি কলরব করিয়া উড়িতেছে এবং সুবিধা পাইলেই ভাণ্ডে চঞ্চু ডুবাইয়া কিঞ্চিত নেশা করিয়া লইতেছে। বেলা যত বাড়িতেছে, উৎসবকারী মানুষগুলির নেশায় তত পাক ধরিতেছে। গ্রামের মহত্তর প্রবীণগণ মাঠের এক স্থানে দলা পাকাইয়া বসিয়াছেন, পাশে কয়েকটি সফেন রসের কলস। তাহারা রসাস্বাদের সঙ্গে সঙ্গে ঘুন্টি ও কড়ি খেলিতেছে, পণ রাখিয়া হারজিত চলিতেছে। মাঝে মাঝে হর্ষধ্বনি উঠিতেছে। মাঠে অন্য অংশে যুবতীরা হাত ধরাধরি করিয়া একটি রসপূর্ণ কুম্ভের চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতেছে। যুবতীরা সকলেই বিবাহিতা। তাহাদের মধ্যে যাহারা সন্তানবতী,
তাহারা সন্তান কাঁখে করিয়াই নাচিতেছে। অদূরে যুবকেরা বাহুবা স্ফুট করিয়া পরস্পর দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিতেছে, মল্লক্রিয়া করিতেছে, যুবতীদের লক্ষ্য করিয়া রঙ্গ কৌতুক করিতেছে। চারিদিকে সংকোচহীন প্রাণ খোলা মদবিহুল্লতা। আজকের দিনে ইহাই চিরাচরিত রীতি। এই সার্বজনীন মদবিহ্বলতায় গ্রামের দুইটি নারী কেবল যোগদান করে নাই, গোপা ও তাহার কন্যা রঙ্গনা। মাঠের উত্তর প্রান্তে তাহাদের কুঠির, অন্যান্য কুঠিরের মতোই বেতের চাঞ্চলিতে মাটির লেপ দেওয়া খড় ছাওয়া ক্ষুদ্র কুঠির। গোপা কুটিরের দেহলিতে বসিয়া তুলার পিঞ্জা হইতে টাকুতে সুতা কাটিতেছিল, আর রঙ্গনা গৃহের কর্মের ছলে বারবার গৃহের ভিতর হইতে বাহিরে এবং বাহির হইতে ভিতরে আনাগোনা করিতেছিল। তাহার মন ও কৌতূহলী দৃষ্টি পড়িয়াছিল মাঠের ওই রঙ্গলীলার দিকে। গোপার বয়স প্রায় 40, দেহের গঠন কৃশ এবং দৃঢ়, গাত্রবর্ণ উজ্জ্বল শ্যাম, মুখের ডোল ভালো, চোখ দুটি বড় বড়, কিন্তু মুখে চোখে তীক্ষ্ণ কঠিনতা, ওষ্ঠাধরে সূক্ষ্ম রেখা দৃঢ় সংবদ্ধ। গোপা যৌবনকালে সুন্দরী ছিল, কিন্তু বয়ঃসন্ধির সঙ্গে সেই স্ত্রী কমনীয়তা রূপান্তরিত হয় নাই, বরং কর্কশ কঠোর স্ত্রীহীনতায় পরিণত হইয়াছে। যাহারা 20 বছর আগে গোপার যৌবনশ্রী দেখিয়াছিল, তাহারা বলা বলি করিত, গোপা একসময় নারী ছিল, এখন যেন পুরুষ হইয়া গিয়াছে। কথাটা মিথ্যে নয়। যে স্ত্রীলোকের ঘরে পুরুষ নাই, তাহারা প্রকৃত পুরুষ ভাবাপন্ন হইয়া পড়িবে, ইহা স্বাভাবিক। উপরন্তু গোপার চরিত্রে নারী সুলভ নমনীয়তা কোনো কালেই ছিল না। গোপা যৌবনকালে সুন্দরী ছিল, তাহা গ্রাম্য আদর্শে, কিন্তু তাহার মেয়ে রঙ্গনাকে দেখিলে গ্রাম্য নাগরিক কোনো আদর্শই মনে থাকে না, কেবল বিস্ময় লুৎফুল্ল হইয়া চাহিয়া থাকিতে হয়। মায়ের মতোই দীর্ঘল কেশাঙ্গী, কিন্তু সর্বাঙ্গের রূপ যেন ফাটিয়া পড়িতেছে। মাথায় আকুঞ্চিত কেশ হইতে পায়ের রক্তিমাফ নখ পর্যন্ত যেন কালিদাসের শকুন্তলা। রূপোচ্চয়নে বিধিরা মনসা হইতে পায়ের কিতানু। গায়ের রং কেবল দুধে হালতা মিশাইয়া সৃষ্টি হয় নাই, তাহার সহিত কাঁচা সোনাও মিশিয়াছে। বিতাসগ্রামে এই বিদ্যুৎ লত্তার মতো সুন্দরী মেয়ে কোথা হইতে আসিল? গ্রামে এমন গায়ের রং তো আর কাহারও নাই। এখানে গায়ের রং অধিকাংশই ঘন শ্যাম এবং উজ্জ্বল শ্যাম, 2-4টি নবদুর্বার শ্যাম, কদাচিৎ এক আর্থিক গধূম শ্যাম বর্ণ। এই গ্রামের মেয়ে রঙ্গনা এমন অপূর্ব পাণ্ডুশ্রী কোথায় হইল? প্রশ্নটি কেবল আলংকারিক প্রশ্ন নয়। একদিন এই প্রশ্ন গ্রামের সকল স্ত্রী পুরুষকে উচ্চকিত করিয়া তুলিয়াছিল। কিন্তু সে যাক, এত রূপ লইয়াও রঙ্গনার এখনো বিবাহ হয় নাই। গ্রামের নিয়ম, কন্যার যৌবন উন্মেষ হইলে বিবাহ হইবে, কিন্তু রঙ্গনা পূর্ণ যৌবনা হইয়াও এখনো অবিবাহিতা। রঙ্গনা বারবার ঘর বাহির করিতেছিল, আর তাহার সতৃষ্ণ চক্ষু দুটি ছুটিয়া যাইতেছিল ওই মাঠের দিকে, যেখানে তাহারই সমবয়স্কা মেয়েরা পরস্পর হাত ধরাধরি করিয়া নুপুর কঙ্কন বাজাইয়া নৃত্য করিতেছে। রঙ্গনার চোখের দৃষ্টি হইতে মনে হইতেছিল সে বুঝি এখনই ছুটিয়া গিয়া ওই নৃত্যবর্তে ঝাঁপিয়া পড়িবে, কিন্তু আবার অভিমানে অধর দংশন করিয়া সে ঘরের মধ্যে ফিরিয়া যাইতেছিল। তাহার যৌবন ভরা মনের সমস্ত স্বাদ আহ্লাদ যেন ওইখানে পুঞ্জিত হইয়া আছে, কিন্তু ওখানে তাহার যাইবার উপায় নাই।
গোপা সুতা কাটিতে কাটিতে মেয়ের এই অস্থিরতা লক্ষ্য করিয়াছিল। তাহার কঠিন দৃষ্টি মাঝে মাঝে মাঠের দিকে যাইতেছিল। অধরের দৃঢ়বদ্ধ রেখা বাঁকিয়া উঠিতেছিল। ভুরু কুঞ্চিত করিয়া সে আবার তাকুতে মন দিতেছিল। ক্রমে বেলা বাড়িতে লাগিল। আকাশের দিকে একবার দৃষ্টি তুলিয়া গোপা ডাকিল, রাঙা। রঙ্গনা কাছে আসিয়া দাঁড়াইল। গোপা বলিল, তোর ঘরের কাজ সারা হলো? রঙ্গনা বলিল, হুঁ মা। তবে নদীতে যা, নেয়ে জল নিয়ে আসবি। যাই মা। রঙ্গনা কলসি আনিতে ঘরের ভিতর গেল। তাহার একটা চাপা নিঃশ্বাস পড়িল। যে যখন কলসি কাঁখে কুটির হইতে বাহির হইল, তখন গোপাও তাহার পানে চাহিয়া একটা নিঃশ্বাস ফেলিল। কুটির হইতে বাহির হইয়া রঙ্গনা মাঠের দিকে গেল না। যদিও মাঠের ভিতর দিয়াই নদীতে যাইবার সিধা পথ, সে কুটিরের পিছন দিয়া ঘুরিয়া নদীর পানে চলিল। মাঠের ভিতর দিয়া যাইলে সকলে তাহাকে দেখিতে পাইবে, হয়তো কেহ কিছু বলিবে, তাহাতে কাজ নাই। চলিতে চলিতে রঙ্গনার কালো চোখ দুটি ছলছল করিতে লাগিল। আবার একটা নিঃশ্বাস পড়িল। ক্রমে সে বেতসবনের কাছে আসিয়া পৌঁছাইল। এই দিকটা বেতসবনের শেষ প্রান্ত, তেমন ঘন নয়। এখানে ওখানে দুই চারটি ঝোপ, যত নদীর দিকে গিয়েছে তত ঘন হইয়াছে। এইখানে ঝোপঝাড়ের অন্তরালে একটি নিভৃত বেতসকুঞ্জ ছিল। এটি রঙ্গনার নিজস্ব, আর কেহ ইহার সন্ধান জানিত না। পাখির খাঁচার মতো চারিদিকে জীবন্ত শাখাপত্র দিয়া ঘেরা নিরালা একটি স্থান। এই স্থানটিকে সযত্নে পরিষ্কার করিয়া রঙ্গনা কুটির কক্ষের মতোই তকতকে ঝকঝকে করিয়া রাখিয়াছিল। দ্বীপ প্রহরে যখন ঘরে মন টিকিত না বা হাতে কাজ থাকিত না, তখন সে চুপে চুপে এই কুঞ্জে আসিত। কয়েকটি খড়ের আঁটি আগে হইতে কুঞ্জে সঞ্চিত ছিল, তাহাই বিছাইয়া শয়ন করিত। নির্জন দ্বীপ্রহরে পত্রান্তর নির্গলিত সবুজ আলোর উপর হইতে ছড়িয়া পড়িত। রঙ্গনা সেই দিকে চাহিয়া চাহিয়া যৌবনের কল্প কুহকময় স্বপ্ন দেখিত। কখনো একজোড়া মৌটুসি পাখি আসিয়া শাখাপত্রের মধ্যে খেলা করিত, কখনো দূর আকাশে শঙ্খচিল ডাকিত। এইভাবে তাহার নিঃসঙ্গ ত্রন্দা মন্থর মধ্যাহ্ন কাটিয়া যাইত। আজ রঙ্গনার মাতার আদেশ অনুযায়ী নদীতে না গিয়া প্রথমে তাহার কুঞ্জে আসিয়া ক্লান্তভাবে কলস নামাইয়া বসিল। মনের মধ্যে যখন অভিমান ও অভিপ্সার মল্লযুদ্ধ চলিতে থাকে, তখন শরীর অকারণেই ক্লান্ত হইয়া পড়ে। রঙ্গনা দুই হাঁটুর ওপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রইল। মাঠ এখান হইতে অনেক দূর, তবু নিত্য পড়া যুবতীদের কণ্ঠোত্থিত ঝুমুর গান বংশীর সহযোগে তাহার কানে আসিতে লাগিল। ও ভ্রমরা সুজন, তুমি কাছে এসো না, আমার রসের কলস উছলে পড়ে, কাছে এসো না। রঙ্গনা চক্ষু মুদিয়া ভাবিতে লাগিল, কেন কেন আমি ওদের একজন নই? কেন সবাই আমাকে দূরে ঠেলে রাখে? কেন আমার বিয়ে হয়নি? কেন আমার মা সকলের সঙ্গে ঝগড়া করে? কেন কেন? এই সকল প্রশ্নের উত্তর দিতে হইলে রঙ্গনার জন্ম কথা বলিতে হয়। 18 বছর আগে গোপার স্বামী দারুক বেতসগ্রামের অধিবাসী ছিল। গোপার বয়স তখন 21-22, দারুকের বয়স 30, কিন্তু তাহার সন্তান হয় নাই। এ লইয়া স্ত্রী পুরুষে কলহ লাগিয়া থাকিত। দারুক রাগী মানুষ, গোপাও অতিশয় প্রখরা। উভয়ে উভয়কে দোষ দিত। গায়ের লোক হাসিতে হাসিতে তামাশা দেখিত। একদিন বসন্তকালের প্রভাতে দাম্পত্য কলহ চরমে উঠিয়াছিল। প্রতিবেশীরা কুটির সম্মুখে সমবেত হইয়া বাগযুদ্ধ উপভোগ করিতেছিল এবং শব্দবেদী সমর যখন দোষদণ্ড রণে পরিণত হইবে উদ্গ্রীবভাবে তাহারই প্রতীক্ষা করিতেছিল। এমন সময়
তাহাদের দৃষ্টি অন্যদিকে আকৃষ্ট হইল। দেখা গেল গৌরথে আরোহণ করিয়া একজন আগন্তুক গ্রামে প্রবেশ করিতেছে। গ্রামের বহির্জগৎ হইতে বড় কেহ আসে না। উদ্দীপনা উত্তেজনার অবকাশ বড় অল্প। সুতরাং গ্রামে যে যেখানে ছিল সকলে গিয়া গৌরথ ঘিরিয়া দাঁড়াইল। স্ত্রী পুরুষ বালক বালিকা কুকুর বিড়াল কেউই বাদ গেল না। এমনকি দারুকও দাম্পত্য কলহ ধামাচাপা দিয়া মাঠে আসিয়া ছুটিল। মাঠের মাঝখানে গৌরথ থামাইয়া যিনি অবতরণ করিলেন তিনি একজন রাজপুরুষ, নাম কপিল দেব। অতি সুন্দর আকৃতি, বলদৃপ্ত তপ্ত কাঞ্চন বর্ণ দেহ, পরিধানে যোদ্ধা বেশ, মস্তকে উজ্জ্বল শিরস্থান, কোটি দেশে তরবারি। পরম দৈবত শ্রী মন্মথ রাজ শশাঙ্ক দেবের পক্ষ হইতে ইনি সৈন্য সংগ্রহে বাহির হইয়াছেন। গৌড়েশ্বর শশাঙ্ক তখন হর্ষবর্ধনের বিরুদ্ধে যুদ্ধ করিতেছেন। রাজ্যবর্ধনের অপমৃত্যুর ফলে উত্তর ভারতে যে আগুন জ্বলিতেছিল তাহার উত্তরোত্তর বাড়িয়া উঠিয়াছে। হর্ষবর্ধন প্রতিজ্ঞা করিয়াছেন পৃথিবী গৌড় শূন্য করিবেন। গৌড় পিশুন শশাঙ্কের রাজ্য ছাড়খাড় না করিয়া তিনি নিরস্ত হইবেন না। বছরের পর বছর যুদ্ধ চলিয়াছে। শশাঙ্কের কান্নকুব্জ পর্যন্ত বিস্তৃত রাজ্য সীমা ক্রমশ পূর্ব দিকে হটিয়া আসিতেছে। যুদ্ধে ক্রমাগত সৈন্যক্ষয় হইতেছে, তাই নিত্য নতুন সৈন্যের প্রয়োজন। গৌড় রাজ্যের প্রতি গ্রামে প্রতি জনপদে রাজপুরুষগণ পরিভ্রমণ করিয়া সৈন্য সংগ্রহ করিতেছে। বেতস গ্রামে ইতিপূর্বে কেহ সৈন্য সংগ্রহ করতে আসে না। কপিল দেবী প্রথম। কপিল দেবীর আকৃতি যেমন নয়নাভিরাম, বচন পটিমাও তেমনি মনোমুগ্ধকর। তিনি সমবেত গ্রামীণ কমগুলিকে নিজ আগমনের উদ্দেশ্য সুললিত ভাষায় ব্যক্ত করিলেন। গৌড় গৌরব শশাঙ্কদেব উত্তর ভারতে অগণিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করিতেছেন। রণদুর্দম গৌড় সৈন্যের পরাক্রমে আর্যবর্ত থর থর কম্পমান। যে সকল বীর গৌড়বাসী যুদ্ধে যাইতেছে তাহারা বহু নগর লুণ্ঠন করিয়া স্বর্ণ রৌপ্য মণি মাণিক্য লইয়া ঘরে ফিরিতেছে। এসো, কে যুদ্ধে যাইবে, কে অক্ষয় কীর্তি অর্জন করিবে? তে নির্যান্ত ময়া সহৈক মনসা যেসাং অভীষ্টং যশা। প্রথমেই দারুক লাফাইয়া উঠিয়া বলিল, আমি যুদ্ধে যাব। আরো 2-4 জন নবীন যুবক তাহার সহিত যোগ দিল। কপিল দেব তাহাদের বলিয়াছিলেন কোথায় গিয়া রায় সৈন্যদের সহিত মিলিত হইতে হইবে। কপিল দেব নিজে তাহাদের সহিত যাইবেন না। আজ রাত্রে গ্রামে বিশ্রাম করিয়া কল্লব প্রাতে কর্ণসুবর্ণে ফিরিয়া যাইবেন। দারুক লাফাইতে লাফাইতে নিজে কুঠিরে ফিরিয়া গিয়া সদর্পে পিঠে ঢাল বাঁধিল, হাতে সুদীর্ঘ বংশদণ্ড লইয়া বাহির হইয়া পড়িল। যাত্রাকালে গোপাকে শাসাইয়া গেল, যুদ্ধ থেকে ফিরিয়া এসে আর একটা বিয়ে করব, দেখিস তখন ছেলে হয় কিনা। গোপা খরসান চক্ষে চাহিল। তাহার জিহ্বায় যে কথাটি উদ্গত হইয়াছিল তাহা সে অদর দংশন করিয়া রোধ করিল। দারুক বীর পদক্ষেপে চলিয়া গেল। কপিল দেব গ্রামে রহিলেন। গ্রামের মহত্তর সসম্মানে রাজপুরুষকে স্বতন্ত্র স্থান নির্দেশ করিলেন। দধি দুগ্ধ ছাগবৎস প্রভৃতি চর্বচস্যের প্রচুর আয়োজন হইল। রাজপুরুষ মহাশয় কিছুই অবহেলা করিলেন না। অন্যান্য গুণাবলীর সঙ্গে রাজপুরুষ মহাশয়ের আরেকটি সদ্গুণ ছিল, সুন্দরী রমণীর প্রতি তাহার দৃষ্টি স্বভাবতই আকৃষ্ট হইত। গোপাকে তিনি দেখিয়াছিলেন। তাহার অভিজ্ঞ চক্ষের মানদণ্ডে গোপার রূপ যৌবন তুলিত হইয়াছিল। অবশ্য সামান্য পল্লী বধূ নগর কামিনীর বিলাস বিভ্রম কোথায় পাইবে? কিন্তু মধুর অভাব গুড়ের দ্বারা পূরণ করিতে হয়, এইরূপ প্রদাবাক্য আছে। সুতরাং চেষ্টা করিতে দেখিতে দোষ কি?
রাজকার্যে ভ্রাম্যমান সৈন্য সংগ্রহকের মাঝে মাঝে চিত্ত বিনোদনের তো প্রয়োজন আছে। সেদিন অপরাহ্নে গোপা নিজের দ্বারপিণ্ডিকায় বসিয়া তুলার পাঁচ কাটিতেছিল। তাহার অন্তরের ক্রোধ এখনো শান্ত হয় নাই। দারুক তাহাকে মিথ্যা দোষ দিয়া চলিয়া গিয়াছে। ইহার প্রতিশোধ যদি সে লইতে পারিত, কিন্তু সে কি করিবে? নারী তো আর যুদ্ধে যাইতে পারে না। একটি মধুর কণ্ঠস্বর তাহার উত্তপ্ত চিন্তার উপর যেন কোমল করাঙ্গুলি বুলাইয়া দিল। সুচরিতে, তোমার কাছে আমি বড়ই অপরাধী। গোপা চমকিয়া মুখ তুলিল। দেখিল কান্তিমান রাজপুরুষ মৃত মুখে কুটির সম্মুখে দাঁড়াইয়া আছেন। গোপা জড়সড় হইয়া চক্ষু নত করিল। অনাহুত কপিলদেব দেহলির এক প্রান্তে বসিলেন। দক্ষিণ দিক হইতে ঝিরি ঝিরি বাতাস দিতে আরম্ভ করিয়াছে। গোপার কর্ণে তালপত্রের লঘু অবতংশ দুলিতেছে। কপিলদেব স্নিগ্ধ কণ্ঠে কথা বলিতে আরম্ভ করিলেন। কর্তব্যের অনুরোধে মানুষের কত অপ্রীতিকর কাজ করিতে হয়, কত সুখের সংসার বিচ্ছেদ ঘটাইতে হয়। গ্রামবধূরা স্বভাবতই প্রতিপ্রাণা হইয়া থাকে। এ কথা শুনিয়া গোপার অধরের ঈষৎ ভঙ্গি করিয়া ভ্রুকুটি করিল। কপিলদেব তাহা লক্ষ্য করিলেন। তিনি তৃপ্ত মনে অন্য কথা পারিলেন। নগরের নানান কথা, গ্রাম সম্বন্ধে নানা প্রশ্ন। গোপা প্রথমে নীরব রহিল, তারপর একাক্ষর উত্তর দিল, শেষে দুই একটি কথা বলিল। তারপর তাহাদের চক্ষু একসময় পরস্পর আবদ্ধ হইয়া গেল। চোখে চোখে যে কথার বিনিময় হইল, তাহার জীবনের আদিমতম কথা, তাহা বুঝিতে কাহারও বিলম্ব হয় না। কপিলদেব গ্রামের রাত্রি কাটাইয়া পরদিন প্রত্যুষে রথে আরোহণপূর্বক প্রস্থান করিলেন। কিন্তু গ্রামের সতর্ক চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব হয় নাই। কপিলদেব যে গভীর রাত্রে গোপার কুটিরে প্রবেশ করিয়াছিলেন, তাহা একজন বিনিদ্র প্রতিবেশীর চক্ষু এড়ায় নাই। কথাটা কিন্তু কানাঘুষের মধ্যে আবদ্ধ হইয়া রহিল। প্রকাশ্যে কেহ গোপার নামে কোনো কথা রটনা করিতে সাহস করিল না। প্রমাণ তেমন বলবান নয়। গোপা বড় মুখরা। তাহার নামে এরূপ অপবাদ দিলে সেও ছাড়িয়া কথা কহিবে না। ইহার পর 3 মাস কাটিয়া গেল। গোপার গর্ভ লক্ষণ প্রকাশ পাইলে সে নিজেই তাহা সর্বসমক্ষে ব্যক্ত করিল। কাহারও দোষ ধরিবার উপায় ছিল না। তবু গ্রামের কটুক কৌতূহলী রসনা একবার চঞ্চল হইয়া উঠিল। রসিক ব্যক্তিরা নিজেদের মধ্যে বলাবলি করিতে লাগিল, ভাগ্যে রাজপুরুষ আসিয়া দারুককে যুদ্ধ পাঠাইয়াছিল, তাই তো দারুকের বংশরক্ষা হইল। দারুক আর যুদ্ধ হইতে ফিরিল না। তাহার সঙ্গীর মধ্যে একজন ফিরিয়া আসিয়া সংবাদ দিল, মুদগিরির যুদ্ধে দারুক মরিয়াছে। গোপার হাতের শঙ্খ ভাঙিয়া কপালের সিন্দুর মুছিল। তারপর যথা সময়ে দারুক যুদ্ধে যাইবার 9 মাস পরে গোপার এক কন্যা প্রসব করিল। এই ঘটনার জন্য গ্রামবাসীরা প্রস্তুত ছিল, সুতরাং ইহা লইয়া অধিক চাঞ্চল্য সৃষ্টির কথা নয়। কিন্তু জানা গেল সত্য প্রসূত কন্যাটির গাত্রবর্ণ দুগ্ধ ফ্যানের ন্যায় শুভ্র। ইহা কি করিয়া সম্ভব হয়? দারুকের বর্ণ ছিল ধান সিদ্ধ করা হাঁড়ির তলদেশের ন্যায়। গোপাকেও বড় উজ্জ্বল শ্যাম বলা চলে, তবে কন্যা এমন গৌরাঙ্গী হইল কেন? গোপার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ বড়ই গুরুতর হইয়া উঠিল। এত বড় প্রমাণ হাতে পাইয়া কেহই চুপ করিয়া রহিল না। কন্যা জন্মিবার 21 দিন পরে গ্রামের মহত্তর মহাশয় গোপার কুটির সম্মুখে উপস্থিত হইলেন। গোপা কুটিরের মধ্যে কন্যা কোলে লইয়া বসিয়াছিল। তাহাকে উদ্দেশ্য করিয়া বলিলেন, সকলে জানতে চাইছে তোমার মেয়ে এমন ফর্সা হলো কি করে? গোপা মুখ কঠিন করিয়া বলিল, আমি দেবস্থানের রাঙা ডাব মানত করিয়াছিলাম, তার রাঙা মেয়ে হয়েছে। মহত্তর মহাশয় বয়স প্রবীণ, তিনি একটু হাসিলেন, বললেন, গোপা বউ, আমরা তোমাকে বেশি শাস্তি দিতে চাই না, যা হবার হয়েছে। তুমি 5 কাহন দণ্ড দিলে আর কেউ কিছু বলবে না।
কিন্তু দণ্ড দিলেই প্রকারান্তরে অপরাধ স্বীকার করা হয়। গোপা শক্ত হইয়া বলিল, আমি আর কানাকড়ি দণ্ড দেব না। মহোত্তর বিরক্ত হইলেন। নাও দাও, সমাজে পতিত হবে, তোমার জারজ সন্তানের বিয়ে হবে না বলিয়া চলিয়া আসিলেন। ইহার পর সমস্ত গ্রাম গোপার বিরুদ্ধে দাঁড়াইল। গোপা যদি গ্রামের শাসন মানিয়া লইত, তাহা হইলে তাহার অপরাধ কেহ মনে রাখিত না, 2 দিন পরে ভুলিয়া যাইত। এমন তো কতই হয়। কিন্তু গোপা দণ্ড দিল না। সে ভাঙিবে তবু মুচকাইবে না। গ্রামের লোক তাহার স্পর্ধার ক্রুদ্ধ হইয়া তাহার সহিত সম্পর্ক ত্যাগ করিল। নষ্ট স্ত্রীলোকের এত তেজ কিসে? এইরূপ অবস্থায় এক নিঃসহায় রমণীর গ্রামে বাস করিয়া কঠিন হইত। কিন্তু দেবস্থানের পূজারী চাতক ঠাকুর দয়ালু লোক ছিলেন। অনাথা স্ত্রীলোক যাহাতে অনাহারে না মরে, তিনি সেদিকে দৃষ্টি রাখিলেন। তাহার প্রভাবে গায়ের লোকেরা রাগও কিছু পড়িল। কিন্তু গোপার সহিত গায়ে পড়িয়া কেহ সদ্ভাব স্থাপন করিতে আসিল না। গোপাও শক্ত হইয়া রহিল। গোপার মেয়ে বড় হইয়া উঠিতে লাগিল। ফুলের মতো সুন্দর টুকটুকে মেয়েটির চাতক ঠাকুরের নাম রাখিলেন রঙ্গনা। কিন্তু রঙ্গনার সহিত গ্রামের ছেলে মেয়েরা খেলা করে না। তাহা খেলা করিতে চাহিলে তাহাদের বাপ মা তাড়না করে। রঙ্গনা কাঁদে, মায়ের কোলে আশ্রাইয়া পড়ে। গোপা মেয়েকে বুকে চাপাইয়া গলদুষ্ট নেত্রে তিরস্কার করে। ওরা তোর সমান নয়, তুই ওদের সঙ্গে খেলবি না। রঙ্গনা যখন কিশোরী হইল, তখন সে নিজেই সমবয়স্কদের নিকট হইতে দূরে দূরে থাকিতে শিখিল। গ্রামে তাহার সমবয়স্কা যত মেয়ে আছে, সকলকে সে চেনে, সকলের নাম জানে, কিন্তু কাহারও সহিত মেশে না। কদাচিৎ নদীর ঘাটে কোনো মেয়ের সঙ্গে 2-একটা কথা হয়, তাহার বেশি নয়। অন্য মেয়েরাও রঙ্গনার সহিত মিলিতে উৎসুক। তাহার রূপের জন্য অনেকেই তাহার প্রতি ঈর্ষান্বিতা। তবু রঙ্গনা তাহাদের আকর্ষণ করে। সে কেন তাহাদের একজন নয়, কিশোরীরা তাহা ভালো করিয়া জানে না। রঙ্গনাকে লইয়া নিত্য তাহাদের মনে জল্পনা কল্পনা হয়, কিন্তু নিষেধ লঙ্ঘন করিয়া কেহই তাহার সহিত সখ্যত্ব স্থাপন করিতে সাহস করে না। রঙ্গনার সমবয়স্কাদের একে একে বিবাহ হয়, বিবাহে নিত্য গীত উৎসব হয়, কিন্তু রঙ্গনা তাহাতে যোগ দিতে পারে না। রঙ্গনার বিবাহের কথাও কেহ তোলে না। গ্রামে 2-4 অবিবাহিত যুবক দূর হইতে তাহার প্রাণে সদৃষ্ট দৃষ্টিপাত করে বটে, কিন্তু বিবাহের প্রসঙ্গ উত্থাপন করিতে সাহস করে আর নাই। আর রঙ্গনার সহিত গুপ্ত প্রণয়ের কথা কেউ ভাবিতেই পারে না। গোপার তীক্ষ্ণ চক্ষু ও শানিত রসনাকে সকলেই ভয় করে। এইভাবে শৈশব ও কৈশোর অতিক্রম করিয়া রঙ্গনা যৌবনে আসিয়া উপনীত হইয়াছে। শৈশবে নিঃসঙ্গতায় বেদনা শিশুই জানে। কৈশোরে সঙ্গী সাথীর অভাব মর্মপীড়াদায়ক, কিন্তু নিঃসঙ্গ যৌবনের অন্তর্দাহ বড় গভীর যন্ত্রণাময়। বেতসকুঞ্জে দণ্ডাবধিকাল বসিয়া থাকিয়া রঙ্গনা উঠিল, আবার কলসি কাঁখে নদীর পানে চলিল। হেমন্তের মৌরী নদী নিজ খাতে ফিরিয়া আসিয়াছে। বেশি চওড়া নয়, কিন্তু স্রোতের টান আছে। অদূর পর্বত গুহা হইতে যে দুরন্ত চঞ্চল লইয়া বাহির হইয়া আসিয়াছে, তা এখনো শান্ত হয় নাই। স্ফটিকের ন্যায় স্বচ্ছ জল তল পর্যন্ত সূর্যকিরণ প্রবেশ করিয়াছে। তলদেশের শুভ্র নুড়িগুলি চিকিমিকি করিতেছে। 2 দিকের উপর বিকীর্ণ তীরভূমি সমতল নয়। কোথাও প্রক্ষিপ্ত শিলাখণ্ড মাথা তুলিয়া আছে, কোথাও প্রবল বেলাভূমি ক্রমাবনত হইয়া নদীতে মিশিয়াছে। এইরূপ একটি বেলাভূমিতে বেতসগ্রামে স্নানঘাট, বাঁধানো ঘাট নয়, নুড়ি বিছানো স্বাভাবিক ঘাট, কিন্তু ঘাটে কেহ নাই। এই সময় যাহারা ঘাটে আসিত, তাহারা নিত্য গীতিতে মত্ত। রঙ্গনা আসিয়া কলস পূর্ণ করিয়া ঘাটে রাখিল, তারপর স্নান করিতে জলে নামিল।
এক হাঁটু জলে দাঁড়াইয়া সে অন্য মনস্কভাবে চুলের বিনুনি খুঁড়িতে আরম্ভ করিয়াছে। এমন সময় পিছন হইতে আহ্বান আসিল, রাঙামে, রাঙামে। চকিতে ঘাড় ফিরিয়া রঙ্গনা দেখিল দক্ষিণ দিক হইতে নদীর তীর ধরিয়া চাতক ঠাকুর আসিতেছেন। তাহার এক হাতে কয়েকটি সোনাল পদ্ম, অন্য হাতে পদ্ম পাতার একটি ঠোঙা। চাতক ঠাকুরের বয়সের যদিও কেহ হিসেব রাখে না, তথাপি তাহার দেহযষ্টি এখনো অটুট ও কর্মক্ষম আছে। বেণুবংশের ন্যায় শীর্ণ দীর্ঘ আকৃতি, গাত্রবর্ণ শুষ্ক তালপত্রের ন্যায়। সুদূর অতীতে মাথায় ও মুখে হয়তো চুল ছিল, এখন একটিও নাই। তুণ্ড সম্পর্কে দন্তহীন, তবু কুঞ্চিত রেখাঙ্কিত মুখে একটি অনিবর্চনীয় প্রশান্তিশ্রী আছে। অঙ্গে বস্ত্রের বাহাল্য নাই, কটিতটে কেবল একটি কষায় বর্ণ বস্ত্র জড়ানো, তাও হাঁটু পর্যন্ত। সেখানে স্ত্রী পুরুষ কাহারও কটিবাস হাঁটুর বেশি নিচে নামিত না, তবে মেয়েরা বসনাচ্ছল দিয়া ঊর্ধ্বাঙ্গ আবৃত করিত। আগুল ফলম্বিত শাটি পরিধানের রীতি ছিল না। রঙ্গনা চুলগুলি হাতে ফেলে দিয়া জড়াইতে জড়াইতে তীরের দিকে ফিরিল। ঠাকুর, কোথায় গিয়েছিলেন? চাতক ঠাকুর রঙ্গনার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। প্রসন্ন হাসিয়া বলিলেন, তোর জন্য কি এনেছি দেখ, মৌরলা মাছ, বলিয়া পদ্ম পাতার ঠোঙা খুলিয়া দেখাইলেন। রঙ্গনার মুখেও হাসি ফুটিল। মৌরী নদীতে মাছ আছে, কিন্তু যে ধরে সেই খায়, বিতরণ করে না। রঙ্গনার ভাগ্যে মৌরলা মাছ বড় একটা জুটিয়া ওঠে না, অথচ তখনকার দিনে মৌরলা মৎস্য সহযোগে ওগোগড়া ভক্তা অতি উপাদেয় ভোজন বিলাস করিয়া পরিগণিত হইত। বহু শতাব্দী ধরে রসনা রসিক কবিরা কদলীপত্রে তপ্ত ভাত, গব্যঘৃত মৌরলা মাছ ও নারিতা শাকের গুণ বর্ণনায় পঞ্চমুখ হইতেন। চাতক ঠাকুরের হাত হইতে ঠোঙা লইয়া রঙ্গনা কলসির পাশে রাখিল। হাসি মুখে বলিল, মাছ আনিতে গিয়েছিলেন? চাতক ঠাকুর বলিলেন, মাছ আনিতে যায়নি, ভোরবেলা উঠে ভাবলাম আজ পূর্বদিন ঠাকুরের পায়ে পদ্ম ফুল দেব, যাই দক্ষিণের বিল থেকে পদ্ম ফুল তুলে আনি। 3 ক্রোশ বই তো নয়। গিয়ে দেখি গলগাঁয়ের জেলেরা মাছ ধরছে, তারাই পদ্ম ফুল তুলে দিলে, আর 4টি মৌরলা মাছও দিলে। তা ভাবলাম নিয়ে যাই, রাঙা মেয়ে খাবে। অদ্ভুত মানুষই দেবস্থানের পূজারী। 6 ক্রোশ পথ হাঁটিয়া এক হাতে দেবতার ফুল, অন্য হাতে মৌরলা মাছ লইয়া ফিরিয়াছেন। চাতক ঠাকুর যে সহজ সাধারণ মানুষ নয়, সত্যই একজন অদ্ভুত মানুষ, তাহা শুধু বেতাস গ্রামের লোক নয়, দক্ষিণের আরো 5খানা গ্রামের লোক জানিত। উপরন্তু মাঝে মাঝে তাহার উপর দেবতার ভর হইত। তখনও তিনি দেবাবিশিষ্ট হইয়া অতি আশ্চর্য বস্তু প্রত্যক্ষ করিতেন। এই প্রত্যক্ষ দর্শনের কাহিনী শুনিয়া গ্রামবাসীরা অবাক হইয়া যাইত। প্রবীণ ব্যক্তিরা বলিত, ঠাকুরের বায়ু রোগ আছে, থাকিয়া থাকিয়া বায়ু কুপিত হয়। ঠাকুরের বায়ু কুপিত হওয়ার কথা রঙ্গনা মায়ের মুখে শুনিয়াছিল, কিন্তু কখনো চোখে দেখে নাই। আজ আকস্মিকভাবে তাহা প্রত্যক্ষ করিবার সুযোগ হইয়া গেল। চাতক ঠাকুর প্রস্থানরত হইয়া বলিলেন, যাই দেবস্থানে ফুল চড়াই গিয়ে, মৌরলা মাছের কি রাখবি? রঙ্গনা জানিত মাছের প্রতি ঠাকুরের লোভ নাই, তিনি নিরামিষাসী। সে সলজ্জ কণ্ঠে বলিল, মা যা বলবে তাই রাঁধিব, টক রাঁধিস। বলিয়া রঙ্গনার প্রতি সস্নেহে স্মিত দৃষ্টি নিক্ষেপ করিয়া তিনি পা বাড়াইয়াছেন। এমন সময় একটি ব্যাপার ঘটিল। একটা সোনা পোকা কোথা হইতে উড়িয়া আসিয়া রঙ্গনার সীমান্তের উপর বসিল। কালো চুলের মাঝখানে সোনা পোকাটা জলজল করিয়া উঠিল। রঙ্গনা জানিতে পারিল না, কিন্তু চাতক ঠাকুর স্থির দৃষ্টিতে সেই দিকে চাহিয়া রইলেন। তাহার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়া গেল। তিনি স্বপ্নাবিষ্ট কণ্ঠে বলিলেন, তোর শীতে সিঁদুর কেন রে রাঙা মেয়ে? সিঁদুর? রঙ্গনা চমকিয়া চুলের ওপর হাত রাখিতে গেল, অমনি সোনা পোকা ভোঁ করিয়া উড়িয়া গেল। রঙ্গনা উড্ডীয়মান পতঙ্গকে উজ্জ্বল চক্ষে লক্ষ্য করিয়া হাসিয়া উঠিল।
সোনা পোকা। চাতক ঠাকুর কথা না বলিয়া চাহিয়া রইলেন। তারপর ধীরে ধীরে একটি প্রস্তরপত্রের ওপর বসিয়া পড়িলেন। তাহার হস্তপদের স্নায়ুপেশী ক্রমশ কঠিন হইয়া উঠিতে লাগিল। কাঁচের ন্যায় নিষ্পলক চক্ষু যেন কোনো সুদূর মরীচিকার দৃশ্য দেখিতেছে, এমনিভাবে শূন্যে বিস্ফারিত হইয়া রহিল। রঙ্গনা চাতক ঠাকুরের এই দেবাবেশ দেখিয়া প্রথমে ভয় পাইল, তারপর সতর্কভাবে তাহার দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। সে জানিত এই সময় কথা কইতে নাই, ঠাকুরকে জাগাইবার চেষ্টা করিয়াও বিপজ্জনক। চাতক ঠাকুর যতক্ষণ অদৃশ্য লোকের স্বপ্ন দেখিতেছেন, এই অবকাশে আমরা তাহার অতীত সম্বন্ধে দু একটা কথা বলিয়া লই। অনুমান 60 বছর আগে গ্রামে বর্তমান বৃদ্ধ বৃদ্ধারা যখন বালক বালিকা ছিল, তখন একদিন চাতক ঠাকুর কোথা হইতে মৃতজ গ্রামে আসিয়া উপস্থিত হইয়াছিলেন। তাহার দুই বগলে 2টি প্রস্তর মূর্তি। ঠাকুরের চেহারা একটু খ্যাপাটে গোছে, কিন্তু সাত্ত্বিক প্রকৃতির বলেই মনে হয়। বেতস গ্রাম চিরদিন অতিথি বৎসল। গ্রামের তৎকালীন প্রবীণ ব্যক্তিরা চাতক ঠাকুরকে সাদরে গ্রহণ করিয়াছিলেন। তিনি তৎকালে নিজের কি পরিচয় দিয়েছিলেন, কোথা হইতে আসিতেছেন, কোন বর্ণ, কোন গোত্র, এ সকল কথা এখন আর কাহারও স্মরণ নাই। তার বয়সের কথা কেউ জিজ্ঞাসা করে নাই। চেহারা দেখিয়া মনে হইয়াছিল মধ্যবয়স্ক। যাই হোক, চাতক ঠাকুর গ্রামে রহিয়া গেলেন। দেবস্থানের অশক্ত বৃক্ষতলে তখন কেবল একটি ধ্বজা পতিত থাকিত। ওই ধ্বজার মূলেই গ্রামের ভক্তি শ্রদ্ধা নিবেদিত হইত। চাতক ঠাকুর তাহার আনিত মূর্তি দুটি ধ্বজার 2 পাশে বসাইয়া পুজো আরম্ভ করিয়া দিলেন। মূর্তি দুটির একটি বুদ্ধ মূর্তি, অন্যটি বিষ্ণু বিগ্রহ। সেই জন্য কাহারও আপত্তি হইল না, বরং একসঙ্গে একজোড়া দেবতা পাইয়া গ্রামবাসীরা উৎফুল্ল হইল। সেই সময় উপাস্য দেবতা লইয়া বেশি পাঁচ বিচার ছিল না। পূজার পাত্র যা হোক একটা থাকিলেই হইল। অধিকন্তু ন দোষায়, যাহার যেটা ইচ্ছা পূজা করিবে। তারপর বছরের পর বছর কাটিয়া গিয়াছে। চাতক ঠাকুরের আগমনকালে যাহারা বয়স্ক ছিল তাহারা মরিয়া গিয়াছে। তারও 2 পুরুষ কাটিয়াছে। চাতক ঠাকুরের কিন্তু ক্ষয় ব্যয় নাই। তিনি তাহার শিলা বিগ্রহের মতোই অবিনশ্বর রূপে বিরাজ করিতেছেন। গ্রামবাসীরা মাঝে মাঝে তাহার বয়স সম্বন্ধে জল্পনা করে। কেহ বলে তাহার বয়স 80, কেহ বলে শটকে পুড়িয়ে গিয়াছে। ঠাকুরকে জিজ্ঞাসা করিলে তিনি হাসেন, উত্তর দেন না। নিজের বয়স কত তাহা তিনি নিজেই জানেন কিনা সন্দেহ। বস্তুত নিজের সম্বন্ধে তাহার মন সম্বন্ধ উদাসীন। তিনি 3 পুরুষ ধরিয়া গ্রামের প্রত্যেকটি মানুষের সুখ দুঃখের সহিত ঘনিষ্ঠভাবে জড়িত। রোগে এমন সেবা করিতে আর দ্বিতীয় নাই। 2-4টি শেকড় বাকড় মুষ্টি যোগও জানেন এবং প্রয়োজন হইলে প্রয়োগ করেন, কিন্তু নিজের সম্বন্ধে কোনো ভাবনা চিন্তা নাই। দেবস্থানের পুজো, দিনান্তে 2টি তণ্ডুল ও হাসি মুখে নির্লিপ্ত চিত্তে গ্রামবাসীদের সকল কার্যে সাহায্য, ইহাই তার জীবন। গ্রামবাসীরা সস্নেহে বলে আমাদের পাগলা ঠাকুর। মাঝে মাঝে বায়ু কুপিত হয় বটে, কিন্তু এমন আপন ভোলা মানুষ আর হয় না। বায়ু রোগী হোক আর দেবাবাসেই হোক, মৌরি ঘাটে প্রায় 1 দণ্ডকাল হতচেতন অবস্থায় বসিয়া থাকিবার পর চাতক ঠাকুরের সংজ্ঞা ফিরিয়া আসিল। তাহার চোখের দৃষ্টি আবার সহজ হইল। রঙ্গনা এতক্ষণ 2 চক্ষে উৎকণ্ঠা ভরিয়া দাঁড়াইয়াছিল। তিনি তাহার দিকে হাত বাড়াইয়া ক্ষীণ হাসিলেন। রঙ্গনা তাড়াতাড়ি আসিয়া তাহাকে ধরিয়া তুলিল। চাতক ঠাকুর স্খলিত পদে গিয়া নদীর জলে মুখ প্রক্ষালন করিলেন, মাথায় জল দিলেন। তারপর আবার শিলাবটে আসিয়া বসিলেন। এই একদণ্ড সময়ের মধ্যে তাহার শরীরের শক্তি যেন সমস্ত নিঃশেষ হইয়া গিয়াছিল। রঙ্গনা তাহার পাশে বসিয়া সংহত কণ্ঠে জিজ্ঞাসা করিল, ঠাকুর, কি হয়েছিল? চাতক ঠাকুর ক্ষণেক চুপ করিয়া রহিলেন। তারপর আস্তে আস্তে বলিলেন, তোর চুলে সোনা পোকা বসেছিল। আমার মনে হলো সিঁদুর দগদগ করছে। সেই দিকে চেয়ে রইলাম। তারপর দেখতে দেখতে সব হাওয়ায় মিলিয়ে গেল। নদী ঘাট কিছু রইল না। তার বদলে দেখলাম কি দেখলেন? দেখলাম যুদ্ধ হচ্ছে। হাজার হাজার লোক অস্ত্র নিয়ে মারামারি কাটাকাটি করছে।
আহত মানুষের কাতরানি, হাতির ঘোড়া ছোটাছুটি। আকাশে ঝাঁকে ঝাঁকে তীর উঠছে, গম গম শব্দে রণভেরি বাজছে। ভয়ঙ্কর যুদ্ধ। রঙ্গনা চাতক ঠাকুরের মুখে রামায়ণ মহাভারতের কাহিনী শুনিয়াছে। যুদ্ধ তাহার অপরিচিত নয়। সে বলিল, কোথায় যুদ্ধ হচ্ছে? চাতক ঠাকুর বলিলেন, তা জানি না, ওই দিকে, উত্তর দিকে, দুই পাশে পাহাড়, একদিকে প্রকাণ্ড নদী আর একদিকে জঙ্গল, তার মাঝখানে যুদ্ধ হচ্ছে। তারপর অনেকক্ষণ যুদ্ধ চলল। দক্ষিণ দিকের দল হটে যেতে লাগলো। দেখলাম একজন অশ্বার হয়ে উল্কার বেগে বেরিয়ে এলো। ঘোড়া ছুটিয়ে এদিকে পালিয়ে আসতে লাগলো। সাদা ঘোড়ার পিঠে প্রকাণ্ড শরীরের আরোহী, তার কপালে তলোয়ারের কাটা দাগ, রক্ত ঝরছে। সাদা ঘোড়া আর আরোহী জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আর কি দেখলেন? ক্রমে যুদ্ধ ছত্রভঙ্গ হয়ে গেল। দক্ষিণের দল পালাতে লাগলো। বিজয়ী দল তাহলে তাড়া করলো। দেখতে দেখতে রণস্থল শূন্য হয়ে গেল। কেবল মরা মানুষ, হাতি, ঘোড়া পড়ে রইল। আর কিছু দেখলেন না। চাতক ঠাকুর চকিত হইয়া এবার আকাশের উত্তর পশ্চিম কোণে দৃষ্টিপাত করিলেন। তারপর উদ্বেগ স্বরে বলিলেন, আর একটা অদ্ভুত জিনিস দেখলাম। শূন্য যুদ্ধক্ষেত্র থেকে আকাশের পানে চোখ তুলে দেখি উত্তর পশ্চিম কোণ থেকে প্রকাণ্ড একটা মেঘ ছুটে আসছে, কাল বৈশাখীর কালো মেঘ। মেঘ যখন আরো কাছে এলো দেখলাম মেঘ নয়, ধুলোর ঝড়। যেন ওই দিকের কোনো মরুভূমিতে ঝড় উঠেছে, তাই ধুলোবালি উড়ে আসছে। চোখের নিমেষে আকাশের বাতাসে ছেয়ে গেল, সূর্যের আলো নিভে গেল। আর কিছু দেখতে পেলাম না। অন্ধকারে অন্ধের মতো বসে রইলাম। তারপর আস্তে আস্তে চোখের সহজ দৃষ্টি ফিরে এলো। শুনিতে শুনিতে রঙ্গনার চক্ষু তারকা বিস্ফারিত হইয়াছিল। সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল, এর মানে কি ঠাকুর? চাতক ঠাকুর বললেন, তা জানি না রাঙামি, কিন্তু মনে হয় বড় দুর্দিন আসছে। ওই যে মরুভূমিতে ঝড় উঠেছে, এই ঝড়ের ছাপটা আমাদের গায়েও লাগবে। আমাদের ঘরের মটকাও উড়ে যাবে। কিছুক্ষণ নত মুখে নীরব থাকিয়া তিনি উদ্বিগ্ন চক্ষু তুলিয়া রঙ্গনার পায়ে চাইলেন। কিন্তু তোর শীতে সিঁদুর দেখলাম কেন রে রাঙামি? তোর কি তবে বিয়ের ফুল ফুটেছে? কোথা থেকে বর আসবে? কোনো তেপান্তরের মাঠ পেরিয়ে রাজপুত্র আসবে? বলিয়া তিনি স্নেহকম্পিত করাঙ্গুলি দিয়া রঙ্গনার চিবুক তুলিয়া ধরিলেন। সলজ্জে ঘাড় ফিরিয়া রঙ্গনা দেখিল তাহার মা কখন অলক্ষিতে কাছে আসিয়া দাঁড়াইয়াছে। সে লজ্জায় আরো রক্তবর্ণ ঘটিয়া দাঁড়াইল। গোপা বলিল, তোর দেরি হচ্ছে দেখে এলাম, তুই এখন ঘরে যা, আমি ঠাকুরের সঙ্গে দুটো কথা বলব। রঙ্গনা কলসি আর মৌরলা মাছের ঠোঙা লইয়া চলিয়া গেল। গোপা তখন প্রস্তরপত্রের ওপর বসিয়া পড়িল। ঠাকুর, কি কথা বলেছিলে রাঙাকে? আমায় বলুন। ওর কি বিয়ের ফুল ফুটেছে? কবে, কোথায়, কার সঙ্গে বিয়ে হবে? কিছুই ভেবে পাচ্ছি না। আপনি কি জানতে পেরেছেন, বলুন। চাতক ঠাকুর তখন দিব্য চক্ষে যা দেখিয়াছিল তাহা আদ্যপ্রান্ত বিবরণ গোপাকে শুনাইলেন। শেষে বলিলেন, রাঙা মেয়ের চুলে সোনা পোকা বসেছিল, ঠিক সিঁদুরের মতন দেখাচ্ছিল। তাই ভাবছি ওর প্রতি সিঁদুর পরার সময় হয়েছে। দেবতারা তাই ইশারায় জানিয়ে দিলেন। গোপা ব্যাকুল হইয়া বলিল, কিন্তু কি করে হবে ঠাকুর? গ্রামের কোনো ছেলে কি? কিন্তু তাই বা কি করে হবে? মোড়লদের ভয়ে গাঁয়ের ছেলেরা তো ওর পানে চোখ তুলে তাকায় না, নইলে আমার রাঙার মতো মেয়ে। চাতক ঠাকুর ভাবিতে ভাবিতে বলিলেন, গাঁয়ের কেউ নয়, এদের সোনা পোকা। গোপা বউ, সারা গায়ে সোনা জড়ানো। কোথা থেকে রাজপুত্র আসছে কে জানে? মহাভারতের গল্প শুনেছ তো? শকুন্তলা বনের মধ্যে মুনির আশ্রমে থাকত। কোথা থেকে হঠাৎ এলেন রাজা দুষ্মন্ত মৃগয়া করতে। রাঙা মেয়েরও তেমনই দুষ্মন্ত আসবে, তুমি ভেবো না। গোপা চাতক ঠাকুরের পায়ের ওপর নত হইয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ঠাকুর, আপনার মুখে ফুলচন্দন পড়ুক। সেদিন বেলা তীব্রহরে উৎসবকারীরা ক্লান্ত দেহে এবং ঈষৎ মদমত্ত অবস্থায় স্ব গৃহে প্রত্যাবর্তন করিয়াছিল। মাঠের মাঝখানে
ইক্ষু যন্ত্রটি নিঃসঙ্গভাবে দণ্ডায়মান ছিল। কেবল কয়েকটা কাক ও শালিক পাখি তখনও আখের ছিবড়ার মধ্যে মাদকদ্রব্য অনুসন্ধান করিয়া ফিরিতেছিল। গোপা ও রঙ্গনা আপন কুঠিরে ছিল। মেলা পড়িয়া আসিতেছে দেখিয়া গোপা মেয়েকে ডাকিল, রাঙা, আয় তোর চুল বেঁধে দিই। রঙ্গনা মায়ের সম্মুখে আসিয়া বসিল। গোপা তাহার চুলে তেল দিল, কাঁকই দিয়া চুল আঁচড়াইয়া সযত্নে বেণী রচনা করিল। তারপর কানর সাপের ন্যায় দীর্ঘ বেণী জড়াইয়া জড়াইয়া খবরি বাঁধিয়া দিল। পক্ষ তার ফলের ন্যায় সুস্পুষ্ট কবরী রঙ্গনার মাথায় শোভা পাইল। চুল বাঁধিয়া গোপা নিজের আঁচল দিয়া রঙ্গনার মুখখানি অতি যত্নে মুছাইয়া দিয়া ললাট তটে খচিবের টিপ পড়াইয়া দিল। স্নেহখরিত চক্ষে অনিন্দ সুন্দর মুখখানি দেখিয়া গণ্ডে একটি চুম্বন করিল। রঙ্গনা মায়ের এমন স্নেহাদ্র কোমল ভাব কখনো দেখে নাই। সে লজ্জা পাইল। সে আর কেমন করিয়া জানিবে তাহার মায়ের মনের মধ্যে কি হইতেছে। গোপার মন আশায় আকাঙ্ক্ষায় অধীর হইয়া উঠিয়াছিল। তাহার যেন আর তর সইতেছিল না। কবে আসিবে রঙ্গনার বর? এখনই আসিবে না কেন? চাতক ঠাকুরের কথা শুনিয়া অবধি সে কেবলই মনে মনে দেবতার উদ্দেশ্যে বলিতেছিল, ঠাকুর, আমাকে যত ইচ্ছে শাস্তি দাও, কিন্তু রাঙা যেন সুখী হয়। মাতার পদধূলি মাথায় লইয়া রঙ্গনা সলজ্জ চক্ষু তুলিল। মা, পলাশবনে আলতা পোকা খুঁজিতে যাই? গোপা বলিল, তা যা, ঘটি নিয়ে যাস, একেবারে বাথান থেকে দুধ তুয়ে ফিরবি। রঙ্গনা ঘটি লইয়া পলাশবনের দিকে চলিল। আজ পূর্বাহ্নে চাতক ঠাকুরের সহিত সাক্ষাতের পর হইতে তাহার মনেও যেন কোন মধুর ভবিতব্যের বাতাস লাগিয়াছে। মন উৎসুক উন্মুখ। প্রাতঃকালের বিষণ্ণ বিরসতা আর নাই। বনে প্রবেশ করিয়া রঙ্গনা দেখিল সেখানে আরো কয়েকটি গ্রাম্য যুবতী উপস্থিত হইয়াছে। তাহারাও দহন পাত্র লইয়া আসিয়াছে। বাথানে গোদহন করিয়া ঘরে ফিরিবে। কারণ উৎসব উপলক্ষে আর সব কাজ বন্ধ রাখা চলে, গোদহন না করিলে হয়? যুবতীদের সকলেরই একটু প্রগল্ভ অবস্থা। ইক্ষুরসের প্রভাবও এখনো দূর হয় নাই। তাহারা রঙ্গ রসিকতার ছলে পরস্পরের গায়ে হাসিয়া ঢলিয়া পড়িতেছে, স্খলদ চঞ্চলা হইয়া দৌড়াদৌড়ি করিতেছে। তাহাদের মধ্যে যে চটুল বাকচাতুর্যের বিনিময় হইতেছে, তাহাদের আদিরসের বাঞ্ছনা অধিক। রঞ্জনা তাহাদের দেখিয়া একটু থতমত হইল, কিন্তু পলাশবন বিস্তীর্ণ স্থান, সে তাহাদের এড়াইয়া অন্যদিকে গেল। যুবতীরা রঙ্গনাকে দেখিয়াছিল। তাহারা চোখ ঠাড়াঠাড়ি করিয়া নিম্নকণ্ঠে হাস্যালাপ আরম্ভ করিল। তাহাদের ভাঙা ভাঙা হাসির শব্দ রঙ্গনার কানে আসিতে লাগিল। উহারা যে তাহার সম্বন্ধে আলোচনা করিতেছে তাহা বুঝিয়া রঙ্গনার গাল দুটি উত্তপ্ত হইল, কিন্তু সে তাহাদের ছাড়িয়া বেশি দূরে যাইতেও পারিল না। এই সমবয়স্কা যুবতীদের প্রতি তাহার মনে কোনো বিদ্বেষ ভাব ছিল না, বরং তাহাদের সহিত মিশিয়া তাহাদের সঙ্গসুখ লাভ করিয়া গভীর ক্ষুধা তাহার অন্তরে ছিল। কিন্তু তবু উপযাচিকা হইয়া তাহাদের সমীপবর্তিনী হইবার হঠতাও তাহার ছিল না। সারা জীবনের একাকিত্ব তাহাকে ভীরু করিয়া তুলিয়াছিল। লাক্ষা কীটের অন্বেষণে বিমনাভাবে এদিক ওদিক ঘুরিতে ঘুরিতে হঠাৎ একটা সোনা পোকা দেখিয়া রঙ্গনা উৎফুল্ল নেত্রে সেদিকে চাহিয়া রইল। আবার সোনা পোকা? সুবর্ণ দেহ পতঙ্গটা বোধহয় রাত্রির জন্য আশ্রয় খুঁজিতেছিল। সে একটা বৃক্ষকাণ্ডে বারবার আসিয়া বসিতেছিল, আবার উড়িয়া যাইতেছিল। তাহার সোনালি অঙ্গে আলোর ঝিলিক খেলিতেছিল। রঙ্গনা কিছুক্ষণ নিষ্পলক নেত্রে তাহাকে নিরীক্ষণ করিয়া সন্তর্পণে স্কন্ধ হইতে আঁচল নামাইয়া হাতে লইল। তারপর পা টিপিয়া টিপিয়া তাহার দিকে অগ্রসর হইল। সোনা পোকা বা কাঁচ পোকা দেখিয়া ধরিতে ইচ্ছা হয় না এমন মেয়ে সেখানে ছিল না, একালেও নেই। রঙ্গনা আঁচল হইতে লইয়া গাছের নিকটবর্তী হইতেই সোনা পোকা উড়িয়া গেল, কিন্তু বেশি দূর গেল না, কাছাকাছি ঘুরিতে লাগিল। রঙ্গনার মনে হইল সে সোনা পোকা আজ সকালে তাহার চুল বসিয়াছিল, সেই সোনা পোকা। সে মহা উৎসাহে তাহার পিছনে ছোটাছুটি করিতে লাগিল। যুবতীরা দূর হইতে সোনা পোকা দেখিতে পাইতেছিল না, কেবল রঙ্গনার ছোটাছুটি দেখিতেছিল। কিছুক্ষণ দেখিবার পর এক যুবতী বলিল, রঙ্গনা এমন ছোটাছুটি করেছে কেন ভাই? দেখ দেখ, ঠিক যেন বাথানিয়া গাই।
রসিকতা শুনিয়া অন্য যুবতীরা হাসিয়া মাটিতে লুটিয়া পড়িল। আর একজন বলিল, তা হবে না, অত বড় আইবুড়ো মেয়ে। ওদিকে রঙ্গনা আর কিছুক্ষণ সোনাপোকার পশ্চাৎ করিয়া অবশেষে তাহার আঁচল চাপা দিয়া ধরিয়া ফেলিল। চোখে মুখে উজ্জ্বল আনন্দ। আঁচল শুদ্ধ সোনাপোকাকে মুঠির মধ্যে লইয়া কানের কাছে আনিয়া শুনিল। মুঠির ভিতর হইতে আবদ্ধ সোনাপোকার ক্রুদ্ধ গুঞ্জন আসিতেছে। এই সময় তাহার চোখে পড়িল যুবতীরা অদূরে দাঁড়িয়ে আসিয়া কৌতূহল সহকারে তাকে নিরীক্ষণ করিতেছে। রঙ্গনা আর আত্মসম্বরণ করিতে পারিল না। ছুটিয়া তাহাদের কাছে গিয়া কোলাচ্ছলে কণ্ঠে বলিল, ও ভাই দেখো, আমি সোনাপোকা ধরেছি। যুবতীরা কিছুক্ষণ নির্বাক হইয়া রহিল। তারপর যে মেয়েটি বাথানিয়া গাইয়ে রসিকতা করিয়াছিল সে কথা কহিল। তাহার নাম মঙ্গলা। যুবতীদের মধ্যে সে সর্বাপেক্ষা বাকচটুলা। মঙ্গলা বলিল, ওমা সত্যি? তা ভাই তুমি তো সোনাপোকা ধরবেই, তোমার তো আর আমাদের মতো গুবড়ে পোকার পরাত নয়। একটু দেরিতে ধরেছ এই যা। তা কেমন সোনাপোকা ধরলে দেখি? সত্যি সোনাপোকা বটে তো? রঙ্গনা এই বাক্যের ব্যঙ্গার্থ বুঝিল কিনা বলা যায় না। সে মঙ্গলার কাছে গিয়া তাহার কানের কাছে সোনাপোকার মুঠি ধরিল, বলিল, হ্যাঁ সত্যি সোনাপোকা, এই শোনো না। মঙ্গলা মুঠির মধ্যে গুঞ্জন শুনিল। আরও কয়েকটি জুবিতে কান পাদাইয়া দেখিল, তাহারাও শুনিল। মঙ্গলা বলিল, গুনগুন করছে বটে, তার সোনাপোকা না হয়ে ভোমরাও হতে পারে। হ্যাঁ ভাই, সোনাপোকা ভেবে একটি কেলে কিস্তে ভোমরা ধরনি তো? না, সোনাপোকা। বলিয়া রঙ্গনা যেন সকলের কুতূহলী জন্মাইবার জন্য অতি সাবধানে মুঠি একটু খুলিল। সোনাপোকা এই সুযোগেই প্রতীক্ষা করছিল। ফোঁ করিয়া বাহির হইয়া তীরবেগে অন্তর্হিত হইল। রঙ্গনা বলিল, ওই যা। যুবতীরা উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। মঙ্গলা বলিল, হায় হায়, এত কষ্টে সোনাপোকা ধরলে তাও উড়ে গেল। ধরে রাখতে পারলে না? এর চেয়ে আমাদের গুবড়ে পোকাই ভালো, তারা উড়ে পালায় না। কি বলিস ভাই? বলিয়া সখীদের প্রতি কটাক্ষ করিল। সখীরা মুখে আঁচল দিয়া হাসিল। রঙ্গনার মুখখানি ম্লান হইয়া গেল। এতক্ষণে সে নিঃসংশয়ে বুঝিতে পারিল ইহারা তাহাদের লইয়া ব্যঙ্গ করিতেছে। তাহার চোখ দুটি মাটিতে নত হইয়া পড়িল। স্খলিত আঁচলটি ধীরে ধীরে স্কন্ধের উপর তুলিয়া লইয়া সে গমনোদ্যত হইল। রঙ্গনা কহিল, দুঃখ করো না ভাই, তোমার কপালে আবার সোনাপোকা আসিবে। যার অমন রূপ, তার কি সোনাপোকার অভাব হয়? রঙ্গনা তাহার প্রতি বিহুবল দৃষ্টি তুলিয়া বলিল, কি বলছো ভাই তুমি? আমি বুঝতে পারছি না। বলছে গাঁয়ের কাউকে তো আর মনে ধরবে না? তোমার জন্য পক্ষীরাজ ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে। বলিয়া ব্যঙ্গ করে হাসিতে হাসিলা মঙ্গলা বাথানের দিকে চলিয়া গেল। অন্য যুবতীরাও তার সঙ্গে চলে গেল। রঙ্গনা কিছুক্ষণ তাহাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। তাহার চোখ ফাটিয়া জল আসিল। তারপর একটু রাগ হইল। সে মনে মনে বলিল, আসবেই তো রাজপুত্র। রঙ্গনার অদৃষ্ট দেবতা অন্তরিক্ষ হইতে এই দৃশ্য দেখিয়া বোধহয় একটু করুণ হাসিলেন। যে ব্যঙ্গোক্তি অচিরাৎ সত্যরূপ ধরিয়া দেখা দেয়, যে কামনা সফলতার ছদ্মবেশ পড়িয়া আবির্ভূত হয়, তাহার প্রকৃত মূল্য অদূরদর্শী মানুষ কেমন করিয়া বুঝিবে? অতঃপর রঙ্গনা কিয়ৎকাল বৃক্ষ শাখায় ঠেস দিয়া দাঁড়াইয়া রহিল। ক্রমে বৃক্ষতল ছায়াচ্ছন্ন হইল। এতক্ষণে অন্য মেয়েগুলা বোধ দহন শেষ করিয়া নিশ্চয়ই বাথান হইতে চলিয়া গিয়াছে। রঙ্গনা নিজের দহন পাত্রটি মাটি হইতে তুলিয়া লইয়া বাথানের দিকে পা বাড়িয়েছে, এমন সময় পিছন হইতে সচকিত ফিরিয়া চাহিল। উত্তর দিকে তরুচ্ছায়ার ভিতর হইতে এক পুরুষ শ্বেতবর্ণ অশ্বের বলগা ধরিয়া আসিতেছে। বিশাল আকার পুরুষ। তাহার পাশে ক্লান্ত শ্বেতাক্ত অশ্বটি খর্ব মনে হয়। পুরুষের দেহে বর্ম চর্ম, কটিবন্ধে অসি, মস্তকে লৌহ শিরস্থান, কিন্তু বেশ পাশের পারিপাট্য নাই। কপালের ক্ষতরেখার ওপর রক্ত শুকাইয়া আছে। রঙ্গনা ও পুরুষ পরস্পরকে একসঙ্গে দেখিতে পাইল। পুরুষ থমকাইয়া দাঁড়াইয়া পড়িল। দুজনে কিছুক্ষণ নিষ্পলক নেত্রে পরস্পরের পানে চাহিয়া রইল। তারপর পুরুষ অশ্বের বলগা ছাড়িয়া দিয়া রঙ্গনার দিকে অগ্রসর হইল। রঙ্গনার বুকের মধ্যে তুমুল স্পন্দন আরম্ভ হইয়াছিল। সে
সম্মোহিতের ন্যায় দাঁড়াইয়া রইল। তাহার মনে পড়িল চাতক ঠাকুর দেখিয়াছিল শ্বেত অশ্বপৃষ্ঠে বিশালাকার পুরুষ রণক্ষেত্র হইতে উল্কার বেগে ছুটিয়া বাহির হইতেছে। এ কি সেই অশ্বারোহী? পুরুষ রঙ্গনার সম্মুখে আসিয়া দাঁড়াইল। রঙ্গনাকে আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া তাহার মুখমণ্ডল বিশদ হাস্যে ভরিয়া গেল। সে সহজ মার্জিত কণ্ঠে বলিল, আমার ভাগ্য ভালো যে একলা তোমায় দেখতে পেলাম। কাছেই বোধহয় গ্রাম আছে, কিন্তু গ্রামে যাবার আমার ইচ্ছা নেই। আমি রণক্লান্ত যোদ্ধা, আমাকে কিছু খাদ্য পানীয় দিতে পারো? রঙ্গনা মোহচ্ছন্নের ন্যায় চাহিয়া রহিল। তারপর মুখ হইতে আপনিই বাহির হইয়া আসিল, তুমি কি রাজপুত্র? পুরুষের চক্ষে সবিস্ময়ে প্রশ্ন উঠিল। তারপর সে ঊর্ধ্বে মুখ উৎক্ষিপ্ত করিয়া উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল, প্রাণ খোলা কৌতুকের হাসি। মানুষটিতে স্বভাবতই মুক্ত প্রাণ, তাহা তাহার হাসি হইতে প্রতীয়মান হয়। অবশেষে সহসা হাসি থামাইয়া সে বলিল, আমার পরিচয় কি কপালে লেখা আছে? ভেবেছিলাম পরিচয় দেব না, কিন্তু তুমি ধরে ফেলেছ। তবে একটু ভুল করেছ, আমি রাজপুত্র বটে, কিন্তু আপাতত রাজা। এই পুরুষের সহজ বাকভঙ্গি এবং অকপট কৌতুকহাস্য শুনিয়া রঙ্গনা অনেকটা সাহস পাইয়াছিল। প্রথম সাক্ষ্য বিহ্বলতা ছিল না, তবু বিস্ময়ে অনেকখানি ছিল। সে পুরুষের কথা প্রতিধ্বনি করিয়া বলিল, রাজা? পুরুষ বলিল, হ্যাঁ, গৌড় দেশের রাজা। আমার নাম মানবদেব, কিন্তু গৌড় দেশের রাজার নাম তো শশাঙ্কদেব। মানব নীরবে কিছুক্ষণ রঙ্গনার সরল মুখের মুখখানি দেখিয়া ধীরে ধীরে বলিল, মহারাজ শশাঙ্কদেব আজ 8 মাস হলো দেহ রক্ষা করেছেন। আমি তার পুত্র। তুমি বোধহয় বিশ্বাস করো না। অবিশ্বাস করার মতো মনের অবস্থা রঙ্গনার নয়। বিশেষত গ্রামে রাজরাজরার খবর কয়জন রাখে? কোন রাজা মরিল, কে নতুন রাজা হইল, এই সকল সংবাদ গ্রামাঞ্চলে বহু বিলম্বে আসে। আসিলেও বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি হয় না। রঙ্গনা জন্মাবধি শুনিয়াছে শশাঙ্কদেব রাজা। রাজা যে মরিতে পারে এ সম্ভাবনা তার মনে আসেই নাই। এখন মানবের শাল প্রশংসু আকৃতির দিকে চাহিয়া তাহার মনে তিলমাত্র সংশয় রহিল না। সে যুক্ত করে বলিল, মহারাজের জয় হোক। রাজাকে জয় হোক বলিয়া সম্ভাষণ করিতে হয়, ইহা সে চাতক ঠাকুরের কাছে পৌরাণিক গল্প শুনিবার কালে শিখিয়াছিল। মাস বলিল, জয় আর হইল কই, আজ তো পরাজয় হইয়াছে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি, ভাগ্যে জয়ন্ত ছিল, নইলে। বলিয়া মানব তাহার জয়ন্ত নামক রণ অস্ত্রের দিকে দৃষ্টি ফিরাইল, কিন্তু অশ্বকে দেখিতে পাইল না। তৃষ্ণার্ত অশ্ব অদূরে জলের আঘ্রাণ পাইয়া নদীর দিকে গিয়াছে। রঙ্গনার দিকে ফিরিয়া মানব বলিল, পরাজিতকে সকলে ত্যাগ করে, জয়ন্তও আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমি ভরসা। তোমার নাম কি? রঙ্গনা নাম বলিল। মানব স্মিত প্রশংসক দৃষ্টি তাহার সর্বাঙ্গে বুলাইয়া হঠাৎ গাঢ়স্বরে বলিল, তোমার মতো রূপসীর রাজ অবরোধে বিরল। কপালে সিঁদুর দেখছি না, এখনো কি বিয়ে হয়নি? নেত্র অবনত করিয়া রঙ্গনা মাথা নাড়িল। মানব বলিল, তোমাকে যত দেখছি ততই আশ্চর্য লাগছে। এই সুন্দর জনপদে তুমি কোথায় থেকে এলে জানি না, কিন্তু মনে হয় তোমার হৃদয় তোমার দেহের মতোই কোমল। আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আজ রাত্রিদের জন্য আমাকে রক্ষা করো। রঙ্গনার মনে পড়িল তাহার রাজপুত্র ক্ষুদ্র পিপাসিতু। চকিতে মুখ তুলিয়া সে বলিল, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি তোমার জন্য দুধ দুয়ে আনছি। বলিয়া দহন পাত্র লইয়া সে চলিয়া গেল। যতক্ষণ দেখা গেল মানব সেই দিকে চাহিয়া রইল। ভাবিল, এ কি পলাশ বনের বনলক্ষ্মী? তারপর বৃক্ষ কাণ্ডে পৃষ্ঠ রাখিয়া সে নিজের ভাগ্য চিন্তা করিতে লাগিল। আজ হইতে ঠিক 8 মাস পূর্বে গৌড় কেশরী শশাঙ্কদেব বৃদ্ধ বয়সে দেহ রক্ষা করিয়াছেন। শশাঙ্কে একদিকে যেমন দুর্ধর্ষ বীর ছিলেন, অন্যদিকে তেমনি অসামান্য কূটনীতিজ্ঞ ছিলেন। 30 বৎসর ধরিয়া তিনি এক হাতে পূর্ববঙ্গের রাজগৃহ নৃপতিবৃন্দকে, অন্য হাতে প্রতিহিংসাপরায়ণ হর্ষবর্ধনের বিপুল রাজশক্তিকে রক্ষিয়া রাখিয়াছিলেন। তাহার জীবনদশায় শত্রু গৌড় রাজ্যে পদার্পণ করিতে পারে নাই। শশাঙ্কের মৃত্যুর পর তৎপুত্র মানব গৌড়ের সিংহাসনে বসিল। মানবের বয়স 30 বৎসর। পিতার মতোই সে দুর্দম বীর, তাহার বিপুল দেহে সিংহের পরাক্রম, কিন্তু তাহার স্বভাব উন্মুক্ত ও সরল।
মনের কথা সে গোপন রাখিতে পারে না। ছল চাতুরি তাহার প্রকৃতি বিরুদ্ধ। যতদিন সে যুবরাজ ছিল ততদিন পিতার অধীনে সৈন্যাপত্য করিয়াছে, অসীম বিক্রমে যুদ্ধ করিয়াছে, কিন্তু মন্ত্রণা সভায় তাহার বুদ্ধি বিকাশ লাভ করে নাই। তাই সিংহাসন লাভের পরেও তাহার প্রকৃতিগত স্বধর্ম পরিবর্তন হইল না। সে মন্ত্রীগণ শশাঙ্কের জীবিতকালে মাথা তুলিতে পারে নাই, তাহারা এখন মাথা তুলিয়া পরস্পর প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ করিলেন। রাজ্যের কল্যাণ চিন্তা ভুলিয়া আপন আপন শক্তিবৃদ্ধির চেষ্টায় তৎপর হইলেন। রাজপুরুষদের মধ্যে ঘরে ঘরে চক্রান্ত চলিতে লাগিল। রাজ্যের মর্মকোষে কীট প্রবেশ করিল। শত্রুপক্ষ এত বড় সুযোগ উপেক্ষা করিল না। কামরূপরাজ ভাস্কর বর্মা গোপনে হর্ষবদনের সহিত সন্ধি করিয়াছিলেন। তিনি সসৈন্যে গৌড়ের ওপর প্রান্ত আক্রমণ করিলেন। কজঙ্গলের শিরাবন্ধুর উপত্যকায় ভাস্কর বর্মার সহিত মানবের যুদ্ধ হইল, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা ও ঈর্ষার বিষ সেনাপতিদের মনেও সঞ্চারিত হইয়াছিল। দ্বীপ্রহর পর্যন্ত যুদ্ধ চলিবার পর মানব বুঝিল যুদ্ধের জয়ের আশা নাই। রক্তাক্ত দেহে সে রণক্ষেত্র ত্যাগ করিল। এখন তাহার একমাত্র ভরসা শত্রুর আগে কর্ণসুবর্ণে পৌঁছাইয়া আর একবার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। আজ দ্বীপ্রহরে রণক্ষেত্র হইতে বাহির হইয়া সে দক্ষিণ দিকে ঘোড়া ছুটাইয়া দিয়াছিল, কিন্তু কজঙ্গল হইতে কর্ণসুবর্ণ বহুদূর, অশ্বপৃষ্ঠেও দুদিনের পথ। মানব পলাশবনের ভিতর দিয়া ঘোড়া ছুটাইয়া অবশেষে সন্ধ্যার প্রাক্কালে ভগ্ন দেহে ক্ষুত পিপাসার্ত অবস্থায় বেতস গ্রামে উপকণ্ঠে আসিয়া উপস্থিত হইয়াছিল। সম্মুখে রাত্রি, পশ্চাতে শত্রু আসিতেছে। এই উভয় সংশয়ের মাঝখানে দাঁড়াইয়া সন্ধ্যার ছায়ান্ধকারে মানব নিজ ভাগ্য চিন্তা করিতেছে। অতঃপর অদৃষ্ট শক্তি তাহাকে কোন পথে লইয়া যাইবে, ভবিষ্যতের গর্ভে কোন রহস্যের ভ্রূণ লুণ্কায়িত আছে, ভাবিতে ভাবিতে তাহার অধরে মৃদু হাসি ফুটিয়া উঠিল। রঙ্গনার পুষ্প পেলব যৌবন লাবণ্যে তাহার চোখের সম্মুখে ভাসিতে লাগিল।